নমস্কার সকল দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা সামগ্রিক বর্তমান যে প্ল্যানেটারি পজিশন আছে সেটার উপরই একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। বহু প্রশ্ন করেছে, বহু মানুষ রাহু কেতুর ট্রানজিট নিয়ে প্রশ্ন করেছে, বহু মানুষ এখন থেকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে প্রশ্ন করেছে। তো সমস্ত কিছুই আলোচনা করব, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ে করব। রাহু এবং কেতু তার ট্রানজিট হবে 23শে সেপ্টেম্বর। তো আমার যেটা ইচ্ছে আছে সেটা নর্মালি তার 8-10 দিন আগে থেকে বা ম্যাক্সিমাম 15 দিন আগে থেকে, কারণ দুটো ফেজে আলোচনা করব। রাহুর আলোচনা করতে হবে, কেতুর আলোচনা করতে হবে, এবং আমি নর্মালি এক একটা নক্ষত্র ধরে আলোচনা করি। তো রাহুর একটা পার্ট আলোচনা করেছি, মৃগশিরা নক্ষত্রে রয়েছে। তো রাহু যখন মিথুন রাশি থেকে বৃষ রাশিতে ঢুকবে তখন দুটো চরণ ও মৃগশিরা নক্ষত্রে থাকবে। তো একটা সামগ্রিক আলোচনা করে তারপরে মৃগশিরা নক্ষত্রের পোর্শনটা আলোচনা করব, মানে যে 6°40' বাকি রয়েছে যে পোর্শনটা, সেটা। তারপরে চন্দ্রের নক্ষত্র আলোচনা করব, লাস্টে রবির নক্ষত্র, সেটা স্টেপ আলোচনা করব একটু ডিটেইলিংয়ে। ঠিক সেভাবেই কেতুর ক্ষেত্রেও প্রথমে সামগ্রিক একটা মানে বার্ডস আই একটা আলোচনা করে তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম জ্যেষ্ঠা নক্ষত্রে, তারপর অনুরাধা নক্ষত্রে, তারপরে বিশাখা নক্ষত্রে। সেটা কিন্তু যখন যখন তারা সেই কাছাকাছি জায়গায় পৌঁছাবে সেই সময়ে করব। আগে করলে কি হয়, ব্যাপারটা অনেক সময় গুরুত্বহীন হয়ে যায় বা সঠিক সময়ে জিনিসটার প্রয়োগটা কাজে লাগে না। একটা জিনিস মনে রাখবেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা প্রয়োগমূলক বিদ্যা। এটাকে যদি প্রয়োগ না করা যায় তাহলে সেটার বেসিক্যালি কোনো ইউটিলিটি থাকছে না। তো সবটাই করব সেই রকম সময়। তো যেটা নিয়ে আলোচনা আজকে করব সেটা সামগ্রিক প্ল্যানেট পজিশন নিয়ে ইমিডিয়েট আলোচনা করছি। আজকে একটা প্রোগ্রাম করেছিলাম অ্যাকচুয়ালি আমি গত মঙ্গল বুধবার নাগাদ, কিন্তু সেটা আর আপলোড হয়নি কিছু টেকনিক্যাল কারণে। তো সেটার জন্য বহু মানুষ ফোন করেছিল বা জানতে চাইছিলেন তারা। তো তাদের কাছে আর কি মার্জনা চেয়ে নিচ্ছি যে সেটা হয়নি কিছু টেকনিক্যাল কারণে। তো আজকে ফ্রেশ আলোচনা করছি একেবারে রাতের দিকে। আমি রাত্রির 9টা ধরে আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন সন্ধেবেলা। তো যাই হোক, আজকে 8 তারিখ 8 অগস্ট। আমি রাত্রি 9টার হরোস্কোপটাকে ধরে আলোচনা করছি। এখন চন্দ্র 19°তে রয়েছে মীন রাশিতে এবং সবেমাত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে ঘন্টা 3-4 আগে। মানে অ্যাকচুয়ালি আমি যখন আলোচনাটা করছি তখন প্রবেশ করছে, কিন্তু আমি ঘটনাটা বলছি আরও 4 ঘন্টা পরে। আচ্ছা, তার সাথেই মঙ্গল রয়েছে 27°13'। আর শুক্র রয়েছে মিথুন রাশিতে 7°তে, সেই ঘরেই রাহু রয়েছে 2°24'। এবার দেখুন, রাহু শুক্রর মধ্যে ডিফারেন্সটা কিন্তু প্রায় 5°র কাছাকাছি চলে এসছে। তো এটা ভালো লক্ষণ। যত ডিফারেন্সটা বেড়ে যাবে তত, এবং সব থেকে বড় কথা, শুক্র অলরেডি এখন আমাদের আদ্রা নক্ষত্রে চলে এসেছে। তো রাহুর নক্ষত্রটা ছেড়ে দিলে পরে, মানে রাহু বর্তমানে যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের যে জুরিসডিকশন আছে সেটাকে ছেড়ে দিলে পরে শুক্রের নিজস্ব কাজ করার কিছুটা তার, মানে শুক্রেরও তো বেনিফিট আছে, মেটেরিয়াল দিক থেকে তার অনেক বেনিফিশিয়াল দিক আছে, সেগুলোতে শুক্র কাজ করতে পারে। তো সেটা একটা বেটার সাইন। আর তার পরের ঘরে রবি রয়েছে 22°23' এবং বুধ রয়েছে প্রায় 13°তে। আর ধনুর ঘরে কেতু রয়েছে একই 2°24', আর বৃহস্পতি রয়েছে 25°13' বকরি আছে। তার পরের ঘরে মকর রাশিতে শনি 3°7' বকরি আছে। এটা ইমিডিয়েট প্ল্যানেট পজিশন আছে। ইন্টারপ্রিটেশন যেটা করার সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, টেকনিক্যালি যদি বলেন তাহলে 7.5 ছেড়েছিল তখন যখন রাহুকে বুধ অতিক্রম করে গেছিল, সেটা নিয়ার অ্যাবাউট 1.5 মাস আগে। তারপরে বুধ ডাইরেক্ট থেকে রেক্টোগ্রেড হয়েছে, তারপরে ডাইরেক্ট হয়েছে, আলটিমেটলি 1 আগস্ট এবং 2 আগস্টের জাংচারে কালসর্পযোগের এফেক্ট ছেড়েছে। কালসর্প, মাফ করবে, কালসর্পযোগের এফেক্ট ছেড়েছে।
এবার বলে রাখি, কালসর্পযোগের এফেক্ট যখন ছাড়ে, অর্থাৎ রবিচন্দ্র ব্যতিরেকে যখন নর্মাল কোনো প্ল্যানেট, অর্থাৎ 5টা যে প্ল্যানেট আছে শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, এই 5টা প্ল্যানেট যখন কালসর্পযোগকে কাটায়, এই কালসর্পযোগ টাকে কাটানোটাকে বেসিক্যালি নর্মাল বা ন্যাচারাল কেটে যাওয়া বলে। কিন্তু রবিচন্দ্র কখনো সেটা করতে পারে না। পুস্তকে কখনো কোনো উল্লেখ নেই। রবি, আমরা বহু রকম কথা বলি, লগ্নযুক্ত, লগ্নভঙ্গ, চন্দ্রভঙ্গ, রবিভঙ্গ, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো নিয়ে কিন্তু তথাকথিত ট্রেডিশনাল বইতে কোনো বিবরণ দেওয়া নেই। বিবরণ দেওয়া আছে কোনো প্ল্যানেট যদি রাহুকেতুর অ্যাক্সিসে বেরোয়। এই কথাগুলি এই জন্য বলছি যে রাহুকেতুর অ্যাক্সিসে বেরোনোর পরেই কিন্তু কালসর্পের পূর্ণ প্রভাব কাটে না। পূর্ণ প্রভাব অর্থাৎ কালসর্পের কি প্রভাব থাকে গতদিন আলোচনা করে বলেছি। এবার ব্যাপারটাকে নিয়ে লিঙ্গার এই জন্য করছি যে কালসর্প যে কাটাচ্ছে মানে বুধ, সে কিন্তু অত্যন্ত একটা ছোট গ্রহ, ফেবল প্ল্যানেট একটা, যদিও যথেষ্ট বলশালী এবং গুরুত্বপূর্ণ প্ল্যানেট, কিন্তু ছোট প্ল্যানেট, বালক গ্রহ বলি আমরা বুধকে। তো বুধ মোটামুটি এই ঘরের প্রায় 15 ডিগ্রি ক্রস করলে পুরোপুরি তাকে বলা যায়, পুস্তক অনুসারে পুরোপুরি বলা যায় কালসর্প কেটেছে। শনির ক্ষেত্রে সেটা 1 ডিগ্রি 40 মিনিট, আমি একদম কোট করে বলছি, এখানে পল বিপলভাবে লেখা আছে, ডিগ্রিগুলো ইউজ কম হতো তৎকালীন সময়। তো যাই হোক, আমি সেটাকে ক্যালকুলেট করে বলছি। শনির ক্ষেত্রে 1 ডিগ্রি 40 মিনিট, বৃহস্পতির ক্ষেত্রে এটা প্রায় 3 ডিগ্রির মতন, শুক্রের ক্ষেত্রে এটা 13 ডিগ্রি, এবং মঙ্গলের ক্ষেত্রে এটা 7 ডিগ্রি। এতটা যাওয়ার পরে পূর্ণ কালসর্পটা কাটে। তো আপনাদের একটু আগে ডিগ্রি, রাত্রি 9টার সময় ডিগ্রিটা বলেছি, আজকে 8 তারিখের। তো বুধকে তখন বলেছি 13 ডিগ্রিতে, তার মানে বুধ কিন্তু 15 ডিগ্রি যেতে কালকে পর্যন্ত সময় নেবে। বুধ এখন পূর্ণ গতিতে রয়েছে। তো কালকে অ্যাকচুয়ালি পুরো কালসর্পের যে নেগেটিভ এফেক্টটা সেটা কেটে যাবে। তো কালসর্পের নেগেটিভ এফেক্ট কাটলে তার যে নেগেটিভ কথাগুলো আগের দিন বলেছিলাম, এবার তার বিপরীতধর্মী কথাগুলো আপনারা চিন্তা করবার চেষ্টা করবেন, সেই জায়গাগুলো ডেভেলপ করবে। পেছন পেছন শুক্রও আসছে, শুক্রের গতি এখনও একটু কম আছে, পুরোপুরি 1 ডিগ্রিতে পৌঁছায়নি। তো শুক্র এই মাসটা ধরে চলবে। 1 সেপ্টেম্বর সম্ভবত শুক্র আমাদের কর্কট রাশিতে চলে আসবে, তখন আরও বেটার ফল দেবে, কালসর্পটা আরও ভালোভাবে কাটবে। 2টো প্ল্যানেট অ্যাক্সিসের বাইরে বেরোবে। অন্য প্ল্যানেটের পক্ষে আর বেরোনো সম্ভব নয়, কারণ তারা খুব মন্থর গতি সম্পন্ন প্ল্যানেট, বিশেষ করে শনি, বৃহস্পতির তো কোনো প্রশ্নই নেই। তো আমি যেটা আজকে আলোচনা মানে মুখ্যত যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখন যে প্ল্যানেট পজিশনটা আছে, আমি অনেকবার বলেছি এটা হচ্ছে এই বছরের যে সময়টার, আমি অনেকবার বলেছি যে এই বছরের মোরলেস মে মাস থেকে, আমি মে বলেছি কিন্তু এর মধ্যেও অনেক রকম কনফিউশন আছে, সেখান থেকে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত সময়টা অ্যাজ এ হোল খারাপ আছে। খারাপের কোন কোন দিক থেকে খারাপ হতে পারে, সেটা কোনো জাতক বিশেষে কি খারাপ হতে পারে, সেগুলো নিয়ে আমি একাধিকবার বলেছি, সেই জন্য রিপিট করছি না। সময়টা খারাপ আছে এটুকু বুঝে নেবেন, যার যার হরোস্কোপে যে যে জায়গা। দেখুন, অ্যাস্ট্রোলজির একটা খুব বেসিক জায়গা আপনাদের বলে রাখি, প্রত্যেকটা হরোস্কোপ, এই ভগবান সৃষ্ট প্রত্যেকটা প্রাণী, অর্থাৎ জাতক জাতিকা, মানুষ হিসাবে বলছি, তো তাদের হরোস্কোপের কিছু ল্যাকিউনা আছে, অর্থাৎ কিছু নেগেটিভ দিক আছে, থাকতেই হবে, আবার কিছু পজিটিভ দিকও আছে, সব হরোস্কোপের মধ্যে আছে। এবার সেই হরোস্কোপের সেই পজিটিভ দিকটা, তার কাল, অর্থাৎ তার যে জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যে পরিবারের মধ্যে, তার উপরে তার বিকাশটা নির্ভর করে, এবং সেই পরিবারটিও পায় সে প্রারব্ধ কর্মের দ্বারা। অর্থাৎ একটি হসপিটালে 5টা সন্তান জন্মাচ্ছে, তো 5টা সন্তানের মধ্যে দেখা গেল কারুর পেরেন্টস যথেষ্ট মানে এনরিচড, কারুর আবার অতটা নয়, কারুর আবার খুবই কম, কারুর দেখা গেল যে পেরেন্টসের মধ্যে একজন হয়তো ফিজিক্যালি তখন উপস্থিত নেই পৃথিবীতে, কোনো দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে যদি পিতা হওয়া স্বাভাবিক, মাতা তো আর হবে না, এরকম বিভিন্ন ইনসিডেন্ট হতে পারে।
এই ইনসিডেন্টগুলো কেন হয়, একই সময় প্রায় জন্মেছে, তো হরোস্কোপের ক্ষেত্রেও সিমিলারিটি থাকা দরকার, সেই জন্যই হাতটা দেখার দরকার হয়। হাতে পরিষ্কার বলা থাকে যে তার অ্যাকচুয়ালি প্রারব্ধ কর্মের এফেক্টটা কতটা আছে। অর্থাৎ এক সময় জন্মানো সত্ত্বেও, এক লঙ্গিটিউড ল্যাটিটিউডে জন্মানো সত্ত্বেও একটা জাতক জাতিকার জীবনের মধ্যে বহু ডিফারেন্স থাকে, চরিত্রগত বা ব্যবহারগত কিছু মিল থাকতেই হবে, কিন্তু পরিস্থিতি বা পরিমণ্ডলগত কিন্তু ডিফারেন্স থাকবেই। প্রত্যেকটা জাতক, ইভেন দুটো ভাইয়ের মধ্যেও থাকবে। কারণ কোনো মানুষ এই মহাবিশ্বে, অনেকবার বলেছি আবার বলছি, আইডেন্টিক্যাল কোনো জিনিস হয় না, দুজন একরকম হবে না। অর্থাৎ আমি আমার ভাই বোনের মতন হব না, আমার ভাই বোন আমার মতন হবে না, যতই আমরা সহোদর হই না কেন, সেটা সম্ভব নয়। তো সেই অবস্থানে দাঁড়িয়ে একটা পরিষ্কার জিনিস বুঝে নিই, এই পরিবেশটা, এই যে প্ল্যানেট পজিশন এখন যেখানে রয়েছে, এটা কিন্তু একটু খারাপ পজিশন রয়েছে। আমি কাউকে অ্যাপ্রিহেন্ড করছি না, কিন্তু প্রত্যেকের হরোস্কোপে যে যে জায়গাগুলো ল্যাকিউনা আছে, অর্থাৎ মনে করুন কারুর হেলথ পোর্শনে ল্যাকিউনা আছে। হেলথ পোর্শনে কি সারা শরীরেই তার প্রবলেম আছে তা নয়, কোনো অঙ্গ বিশেষে প্রবলেম আছে, সেটা আপনি নিজেও জানেন, বা যে আপনার হরোস্কোপ দেখেছেন তিনিও আপনাকে বলে দিতে পারেন। সেই সব পোর্শনগুলোকে বেশি নজর দেবে। মনে রাখবেন, অ্যাটাক কিন্তু দুর্বল জায়গা থেকেই হয় সবসময়, যে জায়গাটা উইক আছে সব জায়গা দিয়ে হবে না। তো সেইটুকু জায়গাগুলোকে যদি একটু ক্লোজ, মনে করুন কোনো মানুষ খুব ইমোশনাল, শুক্র এবং চন্দ্রের এফেক্ট খুব বেশি আছে ছকের উপরে, তাহলে এই সময় কিন্তু সে মানুষকে অসম্ভব ইমোশনাল সেটব্যাক পেতে হবে। কারণ মঙ্গল আমাদের ডিস্টার্বড রয়েছে, শনি দৃষ্ট হয়ে রয়েছে, এরপরে বৃহস্পতি দৃষ্ট হয়ে যাবে। বৃহস্পতি এবং শনি যখন কারোর উপর দৃষ্টি দেয়, এটাকে বলা হয় খুব কড়া দৃষ্টি, কারণ এরা খুব বড় গ্রহ, এদের দৃষ্টি বা এদের ইনফ্লুয়েন্স অনেক বেশি থাকে। মঙ্গল যখন বকরি হওয়ার চেষ্টা করে, তখন মঙ্গল অনেকটা বড় গ্রহের মতো বিহেভ করে কিছু দিনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল কিন্তু বড় গ্রহ নয়, মঙ্গল ছোট গ্রহের মধ্যেই পড়ে। কারণ একটা ঘরে মাত্র 45 দিন থাকে, সেখানে বৃহস্পতি প্রায় 1 বছর এবং শনি 2.5 বছর থাকে। তো সেই সাপেক্ষে বিচার করুন যে মঙ্গল একটা ফিবল প্ল্যানেটের দরেই থাকে, বাট কোর্স অফ অ্যাকশন বা তার প্রভাব অনেক বেশি থাকে। তো সেই হিসাবে এখন শনি দৃষ্ট আছে, আর 1 সপ্তাহ পরে যখন ও ঘর চেঞ্জ করবে তখনও বৃহস্পতি দৃষ্ট হয়ে যাবে। তো এই যে যখন দৃষ্ট থাকে, ও কি করবে, ও এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবে, কারণ এই দুটো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স ও কখনো পছন্দ করে না। মঙ্গলের বিপরীত চরিত্রের প্ল্যানেটেরা, দেখবেন বইতে লেখা থাকে মঙ্গল বৃহস্পতি একসাথে থাকলে অত্যন্ত ভালো, জাতকের ক্ষেত্রে অমুক হয় তমুক হয়, সব অনেক কিছু লেখা থাকে। প্র্যাকটিক্যাল হচ্ছে মঙ্গলের সাথে কারুর থাকা উচিত নয়, মঙ্গল এবং রাহু সবসময় ছকে একা থাকা উচিত, এই দুজন কারুর সাথে সহাবস্থান করা উচিত নয়, সেই প্ল্যানেটটাকেও দুর্বল করে। তবে একটা জিনিস আমি বলছি, বেসিক জায়গা, মঙ্গল যদি খুব নেগেটিভ থাকে, বকরি থাকলে তো কথাই নেই, যদি এমনিও খুব নেগেটিভ থাকে, তার নেগেটিভিটিটাকে একমাত্র বৃহস্পতিই কিছুটা পজিটিভ করতে পারে, এছাড়া অন্য কোনো প্ল্যানেট পারে না। কিন্তু বারবার বলছি, কোনো গ্রহ যখন তাকে পজিটিভ করার চেষ্টা করবে, তার মানে তার কিছু এনার্জি, তার কিছু ঊর্জা তো তার মধ্যে চলে যাবে, ট্রান্সফার হবে, বল প্রয়োগ করতে হবে, শক্তি লাগবে তাকে কন্ট্রোল করতে। তার ফলে তার নর্মাল যে রুটিন ওয়ার্ক, জুপিটারের যে রুটিন ওয়ার্ক, সেই ওয়ার্কটা কিন্তু তার হ্যাম্পার্ড হবে, তার কমে যাবে। সেটা রাহুর ক্ষেত্রে সব থেকে বেশি হয়। রাহুকে বৃহস্পতি কন্ট্রোল করতে পারে, কিন্তু বৃহস্পতির কিন্তু শক্তি অনেকটাই ক্ষয় হয় রাহুকে কন্ট্রোল করতে গিয়ে, যেটাকে আপনারা খুব চলতি ভাষায় গুরুচণ্ডাল দোষ বলেন। গুরুচণ্ডাল দোষ আর কিছুই নয়, গুরু এবং চণ্ডাল, তার মানেটা কি? একটা মানুষের মধ্যে একটা দ্বৈত সত্তা এনে দিচ্ছে। গুরু তার নিজস্ব যে সত্তা, অর্থাৎ আপনার মধ্যে যে নর্মাল একটা সুস্থ এবং একটা আদর্শ মানুষের মধ্যে যে বিহেভিয়ার থাকা দরকার, সেটা থেকে আপনি সরে যাচ্ছেন। চণ্ডাল বলে আমরা কি বোঝানোর চেষ্টা করি? যে তার মধ্যে অ্যারোগেন্স, অ্যাগ্রেসিভনেস, তার মধ্যে বাঁচালতা, তার মধ্যে মিথ্যে বলার প্রবণতা। রাহু যে কোনো রকম ইললেজিটিমেট, ইললিসিট কাজকর্মের সাথে যুক্ত। তা একাধারে তার মধ্যে একটা ভালো খারাপের একটা মিশ্রণ চলে আসবে।
তার মানে বৃহস্পতির শক্তি ক্ষয় হচ্ছে বলেই না রাহু তার প্রভাবটা বিস্তার করতে পারছে, এটাই বুঝিয়ে দিয়েছে খুব অল্প কথায়। তো যাই হোক, তো সেই এফেক্টে মনে রাখবেন এই সময় যে প্ল্যানেট পজিশনটা রয়েছে সেটা কিন্তু খুব হেল্পফুল প্ল্যানেট পজিশন নয়, খুব আসপিশাস নয়। যাদের গ্রহ বা যাদের হরোস্কোপ অত্যন্ত স্ট্রং, যারা রেসপেক্টিভলি জানেন বা যাদের নিজেরাও জানতে পারেন, কোনো অ্যাস্ট্রোলজার দেখেও আপনাকে বলতে পারে যে না এটা ঠিক আছে এই হরোস্কোপটা, তারা ব্যতি রেখে সেই সংখ্যাটা কিন্তু খুব কম, 5-7%। মোর দ্যান 90% হরোস্কোপই কিন্তু বর্তমান প্ল্যানেট পজিশনে কম বেশি অ্যাফেক্টেড হবেই। কারণ বড় ঘরগুলো কতগুলো করে ঘরকে অ্যাফেক্ট করছে দেখুন। বৃহস্পতি নিজে বসে রয়েছে নিজের মূল ত্রিকোণে, সেখান থেকে 3টে ঘরকে দেখছে, মঙ্গলের ঘরকে দেখছে, তারপরে বুধের ঘরকে দেখছে, তারপরে রবির ঘরকে দেখছে। তো 3টে ঘর বৃহস্পতি দ্বারা অ্যাফেক্টেড আছে। তার সাথে কেতু যুক্ত হয়ে আছে, কেতু অনেক দূরে আছে, দুজনের মধ্যে 23 ডিগ্রির ডিফারেন্স আছে, কিন্তু কেতু তো রয়েছে ওখানে। বৃহস্পতিরও যেখানে যেখানে দৃষ্টি আছে, কেতুর ঠিক দৃষ্টি বলা যায় না, কারণ কেতুর তো আর আইস নেই, কিন্তু ইনফ্লুয়েন্স থাকে তার। এটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে পণ্ডিত মহলের মধ্যে যে কেতুর আদপেও দৃষ্টি হয় কিনা, কিন্তু ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। রাহুর যেহেতু আছে, কেতুরও আছে। এবার ভাবুন, শনি বসে রয়েছে তার পরের ঘরে, তো মকরে বসে রয়েছে, শনি মীন রাশিকে দৃষ্টি দিচ্ছে, শনি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, মানে চন্দ্রের ঘরকে, কর্কট রাশিকে, শনি তুলা রাশিকে দৃষ্টি দিচ্ছে। তাহলে হয়ে গেল 4-4-8টা ঘরকে মেকআপ করে দিল, কোনো কমন ঘর নেই। মঙ্গল বসে রয়েছে মীন রাশিতে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে বুধের ঘরে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে সেখান থেকে আবার কন্যা রাশিতে, আবার শুক্রের ঘরে, তো কন্যা রাশিও ইনক্লুডেড হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন সবকটা প্ল্যানেটের ঘরকে কম বেশি ইনফ্লুয়েন্সড হতে হচ্ছে। আর গোচর অবস্থায়, গোচর যখন দেখবেন, গোচর দেখার বেসিক পার্টই হচ্ছে প্ল্যানেট বকরি থাকা অবস্থায় তার প্রভাব বেশি বাড়ে। প্রভাব বেশি বাড়ে মানে তার অ্যাক্টিভিটিসটা কমে যায়, স্লো করে দেয়। হরোস্কোপে বকরি প্ল্যানেট থাকা বা না থাকা নিয়ে বহু বিতর্ক আছে, কোনো একদিন একটা অনুষ্ঠান করব যে বকরি গ্রহ থাকা বেটার সবসময় হরোস্কোপে। আমি উদাহরণ দিয়ে দেখাবো আপনাকে। আমি নর্মালি কারোর নাম নিই না, কারণ নাম নিলে বিতর্ক হতে পারে। যে মানুষের উদাহরণ দেব তারা তো কোনো না কোনো রিনাউন্ড লোক, কোনো মহান ব্যক্তি বা কোনো মহাপুরুষ। আমি উদাহরণ দিয়ে দিয়ে আপনাদের দেখাবো যে রিনাউন্ড লোকেদের মেজর প্ল্যানেট বকরি থাকে, যারা পৃথিবীর বুকে কর্মকাণ্ডের দ্বারা ছাপ রেখে গেছেন বৃহত্তর অংশে। তিনি শুধু ভারতীয় বলেই নন, সারা পৃথিবীর তাদের হরোস্কোপের মেজর প্ল্যানেট বকরি আছে। তার মানে এটা নয় যে ডাইরেক্ট নেই, কিন্তু কোন অবস্থায় ডাইরেক্ট রয়েছে, বকরি হওয়াকালীন ডাইরেক্ট রয়েছে না বক্রত্ব ত্যাগ করার পরে প্ল্যানেট রয়েছে, সেগুলো বোঝাবো, কিন্তু একটু পরের দিকে এগুলো থাকতেই হবে। কিন্তু গোচরে ঠিক উল্টো এফেক্টটা দেয়। গোচরে প্ল্যানেট যত ডাইরেক্ট থাকবে তত বেটার থাকবে, তাহলে স্পিড আসে। এটা বেসিক টোটকা জেনে রাখুন এটা। তো এই মুহূর্তে পুরো জায়গাটা খুব স্ট্যাগনেন্ট রয়েছে। তো স্ট্যাগনেশনের জন্য সমস্ত কাজে, স্পেশালি মঙ্গল আমাদের অনেকবার বলেছি আমাদের পেরিফেরিয়াল পার্ট অফ দ্য নার্ভকে দেখে, তো নার্ভাস সিস্টেমকেও ডিসঅর্ডার করার চেষ্টা করবে, মানুষের বিহেভিয়ারিয়াল অ্যাটিটিউডকে ও চেঞ্জ করবে। শুক্রের ঘরে একসাথে শনি মঙ্গলের দৃষ্টি আছে তুলা রাশিতে, তো পরিবারের মধ্যে অশান্তি গণ্ডগোলের সৃষ্টি করবে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে। এবং যেখানে যেখানে প্ল্যানেট পজিশন সেখানকার মানে নর্মাল যে ধরুন কোনো প্লেসের সেখানকার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে যদি খারাপ পজিশন হয়ে যায় তাহলে সেখানে কিন্তু প্রবলেম করবে। দেখতে পাচ্ছেন পৃথিবীর অনেক জায়গায় অনেক রকম ঘটনা প্রবাহ ঘটছে। আমি বিশেষভাবে যাচ্ছি না, আমি এই টাইমটাকে মাস 2 আগে বলেছিলাম যে এই টাইমটা কিন্তু ভালো যাবে না কিছুতেই, এবং এই টাইমটাকে প্রত্যেককেই একটু সাবধানে সচেতনভাবে চলা উচিত। এটা এখানে ভয় পাওয়ারও কিছু নেই, এমন কিছুই নেই। অনেক পৃথিবীর বুকে কোটি কোটি বার একটু 3-4 মাসের জন্য খারাপ সময় গেছে, আবার কোটি কোটি বারও সেই সময় থেকে বেরিয়েও গেছে। এটাতে অ্যাপ্রিহেন্ড হওয়ার মতন কিছু নেই, শুধু একটু কনসাস থাকা দরকার। বিশেষ করে মঙ্গলের মতো প্ল্যানেট যখন বকরি থাকে বা বকরি হতে চলে বা বক্রত্ব থাকে, আর দুটো ঘর মিলিয়ে যখন বক্রত্ব থাকে তখন
মনে রাখবেন একটু কিন্তু গন্ডগোলের ব্যাপার থাকে। আমাদের চিন্তা শক্তি, তার যে প্রয়োগ, এগুলো সমস্ত কিছু মঙ্গলের ওপর ডিপেন্ড করে। নার্ভকে তো কন্ট্রোল করছে ও একদম ওপর পোর্শনে, মানে তার যে মেকানিক্যাল পার্টটা সেটা দেখে। তো সেই জায়গায় ডিসঅর্ডার তৈরি করবে, চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের অ্যাগ্রেসিভনেস আসবে, হঠকারিতা আসবে, লং টার্মে বুদ্ধির কোনো ছাপ থাকবে না চিন্তার মধ্যে। যাদের যাদের খারাপ দশায় আছেন বা ফিভিল দশায় আছেন তারাও এই সময় কিন্তু খুব চিন্তা ভাবনা করে বুঝে শুনে কোনো কাজ শুরু করা বা শেষ করা, যেটাই হোক না কেন, সেটা বুঝে শুনে করবেন। সব থেকে বেটার হয় যদি 2-3 মাস একটু ডেফার করে দিতে পারেন, করে তারপরে শুরু করুন, কোনো অসুবিধা নেই। লাস্ট যে পোর্শনটা নিয়ে বলবো সেটা হচ্ছে শনি এখন নবাংশে, একদম পার্টিকুলারলি ঠিক বৃহস্পতি যেরকম জায়গায় অবস্থান ছিল, শনি এখন 3°7' রয়েছে। তো শনি অ্যাকচুয়ালি নবাংশে এবং মূল স্থানে একই জায়গায় বসে রয়েছে মকরের এই প্রথম নবাংশটাকে বলে খুব নিশ্চলতা নবাংশ, অর্থাৎ এই পার্টটাতে মবিলিটি নেই কোনো, এটা একদম স্থির পজিশন। এখানে যখনই কারকতা বৃদ্ধি পাবে কোনো কারণে, তখন পরিস্থিতিকে স্থির করবে। শনি কোন কোন পোর্শনকে দেখে? শনি কাজের পোর্শন, মূলত আমরা যে কোনো কাজ করি সেই কাজের যে গুণগত মান, তার যে পুরো পরিবেশটা, সেটা কিন্তু স্যাটার্ন কন্ট্রোল করে। শনি 10ম ভাবের কারক। তো কর্মের যত গুণগত মান আছে, আপনি কত ভালো কর্ম করছেন, কত বেটার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন, স্পেশালি সেবামূলক কাজ যদি হয়, তাহলে সেটা কিন্তু ফুল ফ্লেজেড শনি দেখে। আর সেটা যদি লাভদায়ক হয়, মনে করুন চাকরি করছি, ব্যবসা করছি, সেখানে আমি কাজও করছি, তা কাজের বিনিময়ে কিছু প্রফিটও চাইছি, যার দ্বারা আমি আমার পরিবারকে এবং নিজেকে লুক আফটার করব, সেক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতিও যুক্ত হয়ে যায়। কারণ মেটেরিয়াল নলেজ ছাড়া আপনি সেই জাতীয় কাজ করতে পারবেন না, তো বৃহস্পতি সেখানে যুক্ত থাকবেই। দুটো প্ল্যানেটই দেখে, সেই জন্যই মানে 9th হাউসে 2nd হাউস স্যাটার্নকে দেওয়া আছে। 3rd হাউস, তার যে স্ট্যামিনা, সেটাও শনির মূল ত্রিকোণ, মানে বৃহস্পতির ঘর থেকে বলছি, 9 নম্বর ঘর থেকে। তো সেই হিসাবেই ছকটা বানানো রয়েছে। তো শনি এখন যেখানে রয়েছে, যারাই কর্মকাণ্ডের, সবাই কিছু না কিছু কাজকর্মের সাথে যুক্ত আছেন। তো প্রত্যেককেই বলবো যে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে শান্তভাবে কাজ করবেন। কোনো কাজের খুব দ্রুত ফল এক্সপেক্ট করবেন না, আজকেই করলেন কালকেই তার ফল দেবে, একেবারে একদম যেরকম এক্সপেক্ট করছেন। আমাদের সবার ডিজায়ার থাকে একটা, অতটা ডিজায়ার না করে যেটা আসছে সেটাকে মেনে নিতে শিখুন, তাহলে শান্তি থাকবে না। যদি সেটার সাথে কোনো রকম বাইরে থেকে ট্যাম্পারিং করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকেই কষ্ট পেতে হবে, কেউ কিছু করতে পারবে না। এই জায়গাটায় স্যাটার্ন এখন এই স্থির পজিশনটায় মোটামুটি অক্টোবরের এন্ড পর্যন্ত স্যাটার্ন কিন্তু প্রভাব দেবে, প্রায় অক্টোবরের 20-22 তারিখ পর্যন্ত। শনি 1 ডিগ্রি ওই 12-15 মিনিটের মতন জায়গায় গিয়ে বক্রত্ব ত্যাগ করবে 29শে সেপ্টেম্বর। তারপরে 3 সপ্তাহ মতন এই জায়গায় কিন্তু ও সেই প্রভাবটা দিতে থাকবে, তারপরে আস্তে আস্তে কাটতে থাকবে। আচ্ছা, এবার যেটা লাস্ট পোর্শনটা বলিনি, সেটা হচ্ছে এই বর্তমান ডিজিজ সম্পর্কে। আমি অনেকবার বলেছি এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই না, আমি অ্যাভয়েড করতে চাই, বাট প্রচুর মানুষ প্রশ্ন করে, আমি বাধ্য হচ্ছি একটুখানি অংশ বলে দিতে। সেটা হচ্ছে, আমি বলেছি গত দিনে যে বৃহস্পতি এখন যেখানে আছে, বৃহস্পতির এই যে গোচর আছে, আজ থেকে 12 বছর আগে, অর্থাৎ 2008 সালেও বৃহস্পতি এখান দিয়ে পাস করেছে। তখন যদি কেউ গোচরটা দেখেন, তাহলে দেখবেন যে সিংহ রাশিতে তখন কেতু এবং শনি একসাথে অবস্থান করছিল। তো বৃহস্পতি থেকে কেতু বৃহস্পতির কিন্তু তখনও দৃষ্টি ছিল। তো সেই সময়েও বিভিন্ন রকম নেগেটিভ ঘটনা ঘটেছে। এটা একটা দুর্ভাগ্য যে বৃহস্পতি তার মূল ত্রিকোণে ভালো কিছু ফল দেওয়ার অবস্থায় থাকে, কিন্তু কিছু বাধা বিপত্তির জন্য, বা বলতে পারেন আমাদের সামগ্রিক কর্মফলের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে, অবশ্যই আছে, না হলে এটা হয় না, ভগবান সেভাবে সেট করে না টাইম। তো তার একটা ফল, আমরা পূর্ণ ফলটা পাচ্ছি না। আমি কিছুদিন আগে আলোচনায় বলেছি যে বৃহস্পতি বক্র গতিতে অন্তত মার্গী গতির থেকে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। দ্য ফ্যাক্ট হচ্ছে, দেখুন, শনির সাথে যুদ্ধে কখনো কেউ পারবে না, কারোর পক্ষে পারা সম্ভব নয়, কারণ সে একদম রবির নির্দেশে কাজ করে।
প্রধান লোক সে, তার সাথে কেউ পারবে না। তো স্যাটার্ন যখন থাকবে, কিছুটা বৃহস্পতি চেষ্টা করবে পরিস্থিতিকে ঠিক করার, কিন্তু আলটিমেটলি ওর সাথে লড়াইতে লাস্ট পর্যন্ত গিয়ে ওর হারই হবে। তার ফলে সিচুয়েশনটার মধ্যে রেভলিউশনারি চেঞ্জ কিছু পাবেন না, পজিটিভ কিছু। এটা 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে বৃহস্পতি এখন যেখানে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে 25°13' অবস্থান করছে। তো নবাংশে অবস্থান করছে, এটা বৃশ্চিকের ঘরে। খুব প্রিসাইজলি বুঝে নিন, এটা হচ্ছে প্রোডাকশন, যে কোনো জীবের প্রোডাকশনের জন্য অত্যন্ত আদর্শ সময়। যে কোনো জীব, আপনি হয়তো ভাবতে পারেন আমরা মানুষ মানে আমরাই সব থেকে, না। এই পৃথিবীতে ঈশ্বর যত রকম জীব প্রোডাকশন করেছে তার সবার জন্য এটা আদর্শ সময়। এবার বুঝে নিন যে এককোষী প্রাণী থেকে শুরু করে আমাদের মতন হাজার হাজার বহুকোষী প্রাণীরও প্রোডাকশন বাড়বে এবং বৃহস্পতি তাকে পূর্ণ সহায়তা করবে। এবার কেতু এবং উল্টো দিকে রাহু থাকার জন্য যেগুলো একটু ক্ষতিকারক প্রাণী, ভেনিমাস, যেগুলো একটু বিষধর, ভেনোমাস যে প্রাণী, মানে রাহু রাহু বিষকে রিপ্রেজেন্ট করে। তো ভাইরাস শব্দের অর্থই হচ্ছে তাই। তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো জায়গা ভিতর থেকে গ্যাংগ্রিং হয়ে যাওয়া, পচে যাওয়া, পুজ, রক্ত, এই সমস্ত বের হওয়া, এগুলো সমস্ত কিছু কিন্তু রাহু দ্বারা ডিমার্কেটেড হয়। এবার রাহু দ্বারা যেহেতু ডিমার্কেটেড হয়, একটা জিনিস মনে রাখবেন, রাহু বৃহস্পতির এই অবস্থানটার সুযোগ নেবে, সুযোগ নিয়ে এই জাতীয় প্রোডাকশন বাড়াবে। আপনি কিন্তু ভাববেন না যে শুধুমাত্র এই বর্তমান যে ভাইরাসের প্রভাব রয়েছে তা নয়, সমস্ত রকম ভাইরাস ব্যাকটেরিয়াই তৈরি করছে, অন্যান্য ঘটনাও ঘটছে, কিন্তু যেহেতু এইটার গুরুত্বটা অন্য একটা মাত্রায় আছে বলে আমরা শুধু এইটার উপরেই ফোকাস করছি। অন্যান্য জিনিসও হচ্ছে, অন্যান্য যত রকম ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া হয় সেগুলো হচ্ছে, আবার আমাদের ইমিউনিটিকেও স্ট্রেনদেন করছে। বৃহস্পতি দুটোই করছে, জীবনী শক্তিকেও বাড়াচ্ছে, আবার ওদিকে প্রোডাকশনও করছে। কারণ ও তো ন্যায়মূর্তির কারক না, ও নবম ভাবের কারক। তো সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন। ও এককোষী প্রাণী মানে ও অবহেলার যোগ্য। আমরা বহুকোষী প্রাণী মানে আমাদের আলাদা ইম্পর্টেন্স পে করতে হবে। জুপিটার সেটা করবে না কখনো, জুপিটার শনি সেটা কখনো করে না। শনির এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু সামগ্রিক ভূমিকা শনিরই আছে এই শাস্তি প্রদানকারীর জায়গায়। সেটা অন্য বিষয়, সেটা ছেড়ে দিন। কিন্তু বৃহস্পতি যেটা করবে সেটা হচ্ছে দুজনকেই করবে, অর্থাৎ আমাদেরও ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করবে, আবার এদেরও বংশ বিস্তার করবে। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে, আমি 20 মে আপনাদের বলেছিলাম, 20 মে যখনই নক্ষত্রটা শিফটিং হবে, অর্থাৎ আদ্রা থেকে মৃগশিরায় যখন চলে যাবে, তখন থেকে কিন্তু এর যে শক্তি, ভাইরাসের যে শক্তি, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। রাহু কিছুটা লেস স্ট্রেনদেন হয়ে যাবে। রাহু গরমকে খুব একটা করে না, রাহু হচ্ছে ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ, ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটু, যেখানে সূর্যের আলো একেবারে পৌঁছায় না। সূর্যের সাথে তার একদম বিপরীতধর্মী সম্পর্ক। সূর্যের আলো একেবারে পৌঁছায় না, কোনো জায়গায় দীর্ঘদিন ভালো করে আলো পড়ে না, একটু আলো আধারি জায়গা, এরকম পজিশনকে রাহু পছন্দ করে। তো সেই হিসাবে মঙ্গলের নক্ষত্র তার পক্ষে কিন্তু একটু বিপরীতধর্মী নক্ষত্র। কারণ মঙ্গলের নক্ষত্র মানে তার মধ্যে টেম্পারেচার আছে, থাকতেই হবে, একটু তো প্রভাব থাকবে তার। তো সেই হিসাবে আমি বলেছিলাম যে এর নেগেটিভিটিটা অনেকটা কমবে। তো সেই হিসাবে যত রকম রোগ ব্যামো আছে সেটা কিন্তু সামগ্রিকভাবে সেটা কন্ট্রোলড জায়গাতেই থাকবে। কোনো মানুষের যদি বেসিক ইমিউনিটি সিস্টেমটা ঠিক থাকে তাহলেই সে অনেকটাই করবে। ভয় পাওয়ার মতন কিছু নেই। সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলোকে শুধু মেনে চলুন আর কশাস থাকুন। ভয় পাওয়ার মতন কোনো সিচুয়েশন নেই, এটা কেটে যাবে। আপনাদের আমি বলে দিচ্ছি, একদম স্পেসিফিক ডেট জানতে চেয়েছে লোকে, বহু মানুষ SMS করে। খুব বিতর্কিত এগুলো বলা, কারণ এই টপিকটা নিয়ে আমি বলতে চাইছি না, বাট বহু বয়োজ্যেষ্ঠ মানুষ বলতে চেয়েছেন বলে আমি বলছি। 13ই সেপ্টেম্বর বৃহস্পতি ডাইরেক্ট হবে। অ্যাকচুয়ালি তার 28 দিন পর থেকে বলতে পারে যে এটা ওপরে আমরা মোটামুটি একটা কন্ট্রোল নিয়ে নিতে পারবো। আমি কিন্তু সারা মানে অল ওভার ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে বলছি। বৃহস্পতি কোনোদিন লোকাল এফেক্ট দেয় না, ভাববেন না যে আমি কোনো জেলা বা কোনো প্রদেশকে বলছি আলাদা করে। সেটা বলতে গেলে আমাকে
সেই সেই এলাকার লংটিটিউড ল্যাটিটিউড ধরে ধরে বলতে হবে যে কোন এলাকায় বেশি তাড়াতাড়ি যাবে, কোন এলাকায় কম তাড়াতাড়ি যাবে। আমি সেটা বলছি না, আমি এটা একদম কম্প্রিহেন্সিভ বলছি যে 13 তারিখ থেকে 28 দিন। তো 13 তারিখ থেকে 28 দিন মানে হচ্ছে ওই অক্টোবর মাসের মোটামুটি 11-12 তারিখের পর থেকে সিচুয়েশন কে কন্ট্রোল করে নেওয়া যাবে, অর্থাৎ আমরা একে মোরাললে সেট অ্যাসাইড করে দিতে পারবো সিচুয়েশন, এবং সেই মত মোতাবেকই কাজ হবে। এই টপিকটা নিয়ে আর কিছু বলছি না, প্লিজ আপনারা এর বেশি আর প্রশ্ন করবেন না। আমি সম্মানার্থে আপনাদের উত্তর দিলাম। কিছু খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ প্রশ্ন করেছে। আর একটা জিনিস শুধু বলে দিই, বুধ যতক্ষণ পর্যন্ত কেতুর নক্ষত্র ক্রস করে না যাচ্ছে, বুধ এখন 13 ডিগ্রিতে আছে বললাম, তার মানে শনির নক্ষত্রে আছে। বুধ দুদিনের মধ্যে নিজের নক্ষত্র টাচ করে নেবে, হাই ভেলোসিটিতে রয়েছে। তো যতক্ষণ কেতুর নক্ষত্র মানে 17 তারিখ ও যখন সিংহ রাশিতে ঢুকবে, তারপরে কেতুর নক্ষত্র ক্রস করতে ওর 5 দিন মতন সময় লাগবে, 5 থেকে 5.5 দিন মতন। তার মানে অক্টোবর মাসের মোরাললেস 23 তারিখ, আমি রাফলি বলে দিচ্ছি, 23 তারিখ পর্যন্ত যাদের ঠান্ডা লাগার ধাত আছে, যারা একটু কাফ অ্যান্ড কোল্ড একটু বেশি হয়, তারা একটু সাবধানে থাকবে এই ফেজটাতে। তাহলে অনেকটাই জায়গাটাকে অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া যাবে। ভালো থাকবেন প্রত্যেকে।